সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের রাতের আয়োজন মেঘনা বাংলা গ্রুপ শীর্ষ সংবাদ। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন newsfirstbd.com এর প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ এ আরাফাত। আরাফাত, মধ্যরাতে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সংবাদ এবং সংবাদের পেছনের নানা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলে থাকি এবং ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে আজকে দিনের শীর্ষ খবর কি, এবং সেটি যদি বলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে টিপাই মুখ বাঁধ নিয়ে তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন এবং তিনি সেখানে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন। আমরা এই বক্তৃতার নানা বিষয় আজকের এই আলোচনায় তুলে আনব। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে যে বিষয়টি জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটি কতটা ভ্রান্ত, কতটা যৌক্তিক বা কতটা লজিক্যাল, সেই বিষয়গুলো আমাদের অতিথির সঙ্গে আজকে কথা বলবো। তো এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা শুরুতে দেখে নিব দিনের শীর্ষ সংবাদগুলো, তারপর ফিরবো আলোচনায়। অডিও দেন ভিতরে। টিপাই মুখে কিছু হলে বাংলাদেশকে জানিয়ে করতে হবে, প্রধানমন্ত্রী বললেন। দেশের স্বার্থ নষ্ট হয় এমন কিছু হবে না। ফারাক্কায় দেশের পশ্চিমাঞ্চল মরুভূমি হয়েছে টিপাই মুখের কারণে, এবার পূর্বাঞ্চল মরুভূমিতে পরিণত হবে বললেন ফখরুল। পুঁজিবাজারে বহুল আলোচিত প্রণোদনা প্যাকেজ ঘোষণা, এসিসির স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ। এবং রাস্তা সংস্কারের অভাবে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সীমাহীন ভোগান্তিতে, ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা। আমরা যে বিষয়টি দেখছি বা অনুষ্ঠানের শুরুর আগেও আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি কিন্তু আবারও টিপাই মুখ আন্দোলন নিয়ে থেমে গেল বা আলোচনা সমালোচনার ঝড় উঠল এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে বলেছেন যে এই বিষয়টি বাংলাদেশের কোনো ক্ষতি হয় সেই বিষয়টি বাংলাদেশ ছেড়ে দেবে না এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরটি তিনি সংসদে পড়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই বিষয়ে সরকারের কি অবস্থান এবং সেটি মনমোহন সিং এর সঙ্গে কোন পর্যায়ে কথা হয়েছে সেটিও তিনি বলেছেন। তো এই যে বিষয়টি যে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তারা বলেছেন যে পূর্বাঞ্চল তো মরুভূমি হয়েছেই, এবার ওই পাশটি মানে সিলেটের অঞ্চলটি মরুভূমিতে পরিণত হবে টিপাই মুখের এই কারণে। আসলে কি বিষয়টি এরকম, আপনি কি মনে করেন? আচ্ছা, আপনার সাধারণ দর্শকদের জন্য আসলে বিষয়টি ব্যাখ্যা করার আগে কিছু এটার পেছন দিকে কিছু বিষয় আসলে একটু পরিষ্কার করা দরকার। কারণ সাধারণ অর্থে বাংলাদেশে 3টা গ্রুপ আছে এই বিষয়টিকে কেন্দ্র করে। একটি হচ্ছে পরিবেশবাদী যারা আছেন, এনভায়রনমেন্টালিস্ট যাদেরকে বলি, যাদের একটা চিরায়ত চিরাচরিত অবস্থান যে কোনো ড্যামের বিপক্ষে। আরেকটি গ্রুপ আছেন যারা রাজনীতিতে এটাকে পলিটিসাইজ করছেন এবং এটাকে নিয়ে মিথ্যাচারের মাধ্যমে এক ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন, এরকম একটা গ্রুপ আছে। আর সবচেয়ে বড় গ্রুপটা যেটা সাধারণ জনগণ, যারা আসলে সত্যিকার অর্থে বিভ্রান্ত, সঠিক তথ্য উপাত্ত না জানার কারণে তাদের এক ধরনের ভয় ভীতি এবং এক ধরনের ধারণা জন্মে গেছে এটি হয়তো বিশাল রাক্ষস কক্ষসের মতন একটা কিছু বাংলাদেশের মহাক্ষতি করে ফেলবে। তো যার কারণে এই আমার আজকে টার্গেট অডিয়েন্স মূলত আমি যাদেরকে এটা পরিষ্কার করতে চাই, আমার যতটুকু এটা নিয়ে স্টাডি পড়াশোনা সেটা থেকে, যারা সাধারণ দর্শক যারা এটি নিয়ে বোঝেন, কম জানার সুযোগ হয়েছে। দেখুন, প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ড্যাম এবং ব্যারাজ দুটোর বাংলা অর্থই কিন্তু বাঁধ। যার কারণে হচ্ছে কি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না, পার্থক্য করতে পারি না। ড্যাম এবং ব্যারাজের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। ব্যারাজ হচ্ছে পানি নদীর মধ্যে, যে আপনি যখন ব্যারাজ করেন পানির প্রবাহকে আটকে সেই পানিকে প্রত্যাহার করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, এটা হচ্ছে ব্যারাজ। এটা হচ্ছে পানির স্বাভাবিক প্রক্রিয়া মধ্যে, তাও আবার সব পানি না, কিছু পানি এটা করা যায়, কারণ ব্যারাজের ওই শক্তি নাই যে নদীর সমস্ত পানি আটকে ফেলবে। আর ড্যাম হচ্ছে অ্যাবসলিউটলি অন্যরকম একটা জিনিস। সেটি হচ্ছে যে যখন বৃষ্টি হয়, রেইনি সিজন, যখন পানির ফ্লো এতই বেশি থাকে যে বন্যা হয়ে যায়, সেরকম হয় পানিকে আটকে রাখা হয়, অতিরিক্ত পানিকে আটকে রাখা হয়। এবং যখন শুষ্ক মৌসুম, যখন নদীতে পানি কমে যায়, সেই শুষ্ক মৌসুমে পানি ছেড়ে পানির প্রবাহটাকে নিশ্চিত করা হয়। তো টিপাই মুখ কিন্তু মূলত একটি ড্যাম, এটি কোনো ব্যারাজ নয়। এই প্রজেক্টটি নিয়ে 1954 সাল থেকে প্রথম আলোচনা শুরু হয় এবং ভারতের অভ্যন্তরে। এবং মূল কারণটি যেটি ছিল যে
আসামের যে কাছাড় এবং আসামের আশেপাশের যে এলাকা মণিপুর এসব এলাকাতে বন্যার প্রচন্ড প্রকোপ ছিল এবং উপদ্রব হতো। তো তারা চিন্তা করলো যে কিভাবে বন্যার উপদ্রব থেকে মানুষকে বাঁচানো যায়। তখন তারা প্ল্যান করলো একটি বড় রিজার্ভার বা একটি ড্যাম বানানো। যখন তারা এই যেটি বললাম যে বৃষ্টির সময় বন্যার সময় পানিকে আটকে এক্সট্রা পানিটাকে অতিরিক্ত পানিকে আটকে রেখে বন্যার প্রকোপ কমানো। এবং এই বিষয়টি নিয়ে অনেক সমীক্ষা হয়েছে দীর্ঘদিন ধরে। এবং এই ধরনের প্রজেক্টের বিপক্ষে আমরা জানি যে কোনো ধরনের বড় প্রজেক্টের বিপক্ষে মানুষের ডিসলোকেশন এবং বিভিন্ন কারণে স্থানীয় পর্যায়ে এক ধরনের প্রতিবাদ এবং প্রোটেস্টের মুখে পড়ে এবং এটি কিন্তু কখনো ইমপ্লিমেন্টেড হয়নি এবং ধীরে ধীরে এগিয়েছে। 1972 সালে 71 আমরা স্বাধীন হওয়ার পর 72 সালে জয়েন্ট রিভার কমিশনের যৌথ নদী কমিশনের যে মিটিংগুলি হলো বাংলাদেশ এবং ভারতের, সেখানে আমরা বলেছি যে এই ড্যামটি যদি বানানো হয়, আরেকটি জিনিস বলতে চাই যে এই ড্যাম এমন একটি বিষয় আপনি চাইলে যে কোনো জায়গায় বানাতে পারবেন না, তার জিওগ্রাফিক্যাল টোপোগ্রাফিক্যাল সুটেবিলিটি থাকতে হবে। বাংলাদেশের ভিতরে ড্যাম বানানোর মতো ওরকম জায়গার অভাব আছে, যার কারণে ওই যেখানে যে জায়গাটা সিলেক্ট করা হচ্ছে টিপাই মুখে ওইটার একটা উপযোগিতা আছে ড্যাম বানানোর। তো আমরা যেটা বলেছিলাম ওখানে যদি ড্যাম বানানোই হয়, যেহেতু আসাম কাছাড় এলাকা এবং সিলেট একবারে গায়ে লাগানো, এমন কিছু করা যায় কিনা। সিলেটেও তো বন্যা হয়, সিলেটের যে মানুষ যারা আছে তাদের বন্যার যে প্রকোপ সেখান থেকে তাদেরকে কিভাবে বাঁচানো যায়। এবং আমরা তখন চেয়েছিলাম আসলে টিপাইমুখের ড্যামটি হোক এই কারণে। এবং আপনাকে আমি তথ্য দিই, 78 সালে যখন জিয়াউর রহমান ক্ষমতায়, তখন জয়েন্ট কমিশনের একটি মিটিং এর আলোচনার মিটিং মিনিটস আমার হাতে ছিল, আমি দেখেছি, এখনো আমার কাছে আছে। সেখানে উইথ অল গুড ইন্টেনশন, ভালো উদ্দেশ্য নিয়ে এই সিলেটবাসীর বন্যার প্রকোপ থেকে বাঁচানোর জন্য আমরা ভারত সরকারকে বলেছিলাম 78 সালে জিয়া রহমানের শাসনের সময় জয়েন্ট রিভার কমিশন থেকে রেকমেন্ড করা হয়েছিল এই টিপাইমুখে প্রজেক্টটি আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ত্বরান্বিত করার জন্য, এক্সপেডিশিয়াসলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা স্পেসিফিকলি বলা আছে। এখন যেটি হয়েছে, পরবর্তীতে যেটি হয়েছে আপনাকে একটু বলে রাখি, বাংলাদেশ বর্ডার থেকে যেখানে এই নদীটি বারাক নদীটি ঢুকেছে সুরমা এবং কুশিয়ারা হয়ে, সেই বর্ডার থেকে টিপাইমুখ ড্যামটির যে জায়গাটি, যে অবস্থান, সেটি হচ্ছে 210 কিলোমিটার দূরে। তো এই 210 কিলোমিটারের মাঝখানে ভারতের মধ্যে, মানে বাংলাদেশের বর্ডার থেকে টিপাইমুখ, তার মাঝখানে 100 কিলোমিটার মাঝামাঝি জায়গাতে ফুলের তল নামে একটি জায়গা আছে। ভারত পরবর্তীতে সেই ফুলের তলে একটি ব্যারাজ করার পরিকল্পনা নেয়। আরেকটি ব্যারাজ, ড্যাম নয়, এটা ব্যারাজ। মানে আমাদের জন্য দেখুন, টিপাইমুখ ড্যামটি বৃষ্টির সময় রেইনি সিজনে বন্যার প্রকোপ কমাবে, সে যদি পানি ধরে রাখে। শুষ্ক মৌসুমে যখন পানি ছেড়ে দিবে তখন আমাদের পানির প্রবাহ থাকবে, নাব্যতে ফিরে আসবে, পানির প্রবাহ ফিরে আসবে, এটা আমাদের জন্য ভালো। কিন্তু ভারত যদি আবার ব্যারাজ বানায় মাঝখানে, তাহলে তাদের প্ল্যান ছিল শুষ্ক মৌসুমে যে পানিটা ছাড়বে টিপাইমুখ ড্যাম, সেই পানিটা তারা প্রত্যাহার করে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাবে, ভারতের মধ্যে কোথাও নিয়ে যাবে। আমরা কিন্তু আর পানিটা পাচ্ছিলাম না। তো এই পুরো প্রজেক্টে ফুলের তলে ব্যারাজটি সবচেয়ে ক্ষতিকারক দিক ছিল বাংলাদেশের স্বার্থের জন্য। ফুলের তলে, রাইট, সেটি হচ্ছে যেটি বললাম বাংলাদেশ বর্ডার, সিলেটের ওই বর্ডার থেকে টিপাইমুখের ডিস্টেন্স 210 কিলোমিটার। আর এই 210 কিলোমিটার মাঝখানে বাংলাদেশ বর্ডার থেকে 100 কিলোমিটার দূরে এই ব্যারাজটি হওয়ার কথা ছিল। তো পরবর্তীতে যেটা হয়েছে, বিএনপির 2006 সালে শেষ পর্যন্ত, বিএনপির আমলে আমরা জানি পানি সেচ মন্ত্রণালয় থেকে কিছু রুটিন চিঠি চালাচালির বাইরে কোনো প্রোঅ্যাক্টিভ ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট ভারতের সাথে করা হয়নি। এবং ফুলের তলে সে ব্যারাজি বিষয়টি প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল। 2008 ইলেকশনের পরে আজকে গভর্নমেন্ট যখন ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি যে জয়েন্ট রিভার কমিশনকে আবার প্রচন্ডভাবে রিঅ্যাক্টিভেট করানো হয়েছে এবং এই বিষয়টি খুব স্ট্রংলি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে টেক আপ করা হয়েছে। আনফর্চুনেটলি আমাদের দেশের মানুষ অনেকে জানেন না, এবং এই গভর্নমেন্টের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভের মাধ্যমে ফুলের তলে যে ব্যারাজ, যেটি আমাদের জন্য আসলে ক্ষতিকর, সেটিকে টেক অফ করা হয়েছে, সেই প্রজেক্টের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এবং মনমোহন সিং যে বলেছেন যে বাংলাদেশের ক্ষতি হোক এরকম কিছু করবেন না, সেটি উনি ইঙ্গিত করেছেন এই ফুলের তলে ব্যারাজ নামক কোনো কিছু হবে না, যেটি পানিকে প্রত্যাহার করে অন্য জায়গায় নিয়ে যাবে, রাইট। এবং আপনাকে আমি বলে রাখি, 2009 সালের 30 মার্চ বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশন চিঠি রিসিভ করেছে, ফর্মাল লেটার, ইন্ডিয়ার কমিটমেন্ট যে তারা ফুলের তলে ব্যারাজটি করবে না। এবং অফিসিয়াল যে ওয়েবসাইটস আছে টিপাইমুখ বাঁধ সংক্রান্ত, যে সেখানেও আপনার আপডেট করা আছে, যে কেউ অনলাইনে যে দেখতে পারবেন, ইট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস প্রজেক্ট। তো বিষয়টি হচ্ছে কি, যে এমন ভাবে এটাকে কনভলিউট করা হচ্ছে, মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে। এবং আপনাকে একটা মজার কথা বলে রাখি, আমাদের দেশে পরিবেশবাদী যারা আছেন তাদের বিপক্ষে আমার কোনো ইয়ে নেই, কারণ তারা কিন্তু একটা চিরায়ত অবস্থান নিয়ে আছে। চীনে 22,500 ড্যাম আছে। পরিবেশবাদীরা বাংলাদেশের, ভারতের, পৃথিবীর সমস্ত অঞ্চল পরিবেশবাদীরা সমস্ত ড্যামের বিপক্ষে। ভারতে, পাকিস্তানে যত ড্যাম আছে তারা সমস্ত ড্যামের বিপক্ষে। এবং বাংলাদেশের ভিতরেও যদি এই ড্যামটি হতো, তারা এই ড্যামের বিপক্ষে। বিকজ তাদের যে আর্গুমেন্টটা, সেটি আপনাকে বলি, যে
নদীর এই প্রবাহকে আপনি থামিয়ে দিয়ে যখন ড্যামটি বানান তখন ইকোলজিক্যাল আমার যে যে ইকোসিস্টেমের মধ্যে এক ধরনের ইম্প্যাক্ট পড়ে, যে ইম্প্যাক্টটি নেগেটিভ, ভেরি ট্রু, যেটা একটা কস্ট আছে। কিন্তু তারপরেও কেন সভ্যতার জন্য, উন্নয়নের জন্য এই ধরনের বিষয় প্রজেক্টগুলি যুগে যুগে হয়েছে। একটা সরকার, বিভিন্ন গভর্নমেন্ট তো এইসব প্রজেক্টগুলি হাতে নেয় মানুষের জন্যই। এটি হয়েছে কারণ তারা কস্ট এবং বেনিফিট অ্যানালিসিস করে, কতটুকু কস্ট আর তার বেনিফিট কত। যখন বেনিফিটটা বেশি হয় তখনই কিন্তু এই প্রজেক্টগুলি হাতে নেওয়া হয়। যেমন ধরেন আজকে আমরা যেখানে বসে আলোচনা করছি, আজকে এই বিল্ডিংটি উঠানো হয়েছে, এখানে যে ব্রিক, যে ইট গুলি দিয়ে এটা বানাচ্ছে, আপনাকে আমি ইকোসিস্টেমের ইম্প্যাক্ট অ্যানালিসিস করে দেখিয়ে দিতে পারবো এটা একটা কস্ট আছে, এটা একটা সমস্যা আছে, বাট তারপরে তো আমরা করেছি। আমরা তো ইকোসিস্টেমে যে কোনো ধরনের ইন্টারভেনশন ইকোসিস্টেমে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, কিন্তু তারপর আমরা কস্ট বেনিফিট অ্যানালিসিস করি। কিন্তু যে গ্রুপটা এক্সকিউজ মি রাজনৈতিকভাবে এটাকে রাজনীতিকরণ করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে অসত্য তথ্য দিয়ে। আপনাকে আমি বলি 91 সাল থেকে 96 সাল পর্যন্ত বিএনপি প্রথম টার্মে যখন ক্ষমতা ছিল, যৌথ নদী কমিশনের একটি বৈঠক তারা করেনি। যৌথ নদী কমিশন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনি ভারতের সাথে নদী এবং পানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং নেগোসিয়েশন করতে পারেন, যেখানে আপনি কোনো উদ্যোগী নেননি, কাজে আলোচনা তো প্রশ্নই আসে না। মানে আপনার এই কথা যদি এখানে আমি আরেকটি জিনিস একটু বলে নিই, এবং 2001 থেকে 2006 পর্যন্ত আজকে যে বিএনপি টিপাইমুখে এত বিরোধিতা করছে, তারা যখন ক্ষমতায় ছিল টিপাইমুখ সংক্রান্ত যত ডেভেলপমেন্ট তখন হয়েছে। তারা যে প্রিবিড কোয়ালিফিকেশন করেছে, তারা যে গ্লোবাল টেন্ডার, আমি শেষ করি, গ্লোবাল টেন্ডার ফ্লোটিং যে করেছে, সব ওই সময় হয়েছে। এবং বিএনপি সময়কার সেই পানি সেচ মন্ত্রণালয় কিছু রুটিন চিঠি চালাচালির বাইরে কোনো কাজই তারা তো বলেইছে যে এটি বাংলাদেশের পরিবেশের জন্য অত্যন্ত ভালো, এগুলি করলে সিলেট অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে থাকবে, তারা কিন্তু বলেছে সেই বিষয়ে। কিন্তু আমি একটু মানে 2011 সালে বিএনপির যে বক্তৃতা বিবৃতি এই টিপাইমুখকে ঘিরে, সেটির দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানে আমি ধরে বলেই নিচ্ছি যে এটি 2011 সালের বক্তৃতা, যেটা আমরা সংবাদে দেখেছি। তারা আজকেও বলেছেন যে বাংলাদেশের এক দিক তো মরুভূমি হয়েছেই ফারাক্কার প্রভাবে, অন্য দিকটিও এই টিপাইমুখের কারণে কি বলবো যে শুকিয়ে যাবে এবং সেখানে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, জীববৈচিত্র্যের প্রচন্ড ক্ষতি হবে, পরিবেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এবং পুরো মেঘনা নদী শুকিয়ে যাবে, কুশিয়ারা, সুরমা তো শুকিয়ে যাবেই। মানে এই ধরনের বক্তব্য কিন্তু গত 10 থেকে তারা দিচ্ছেন। এটা হচ্ছে 2011 সালের তাদের বক্তব্য। আপনি কি মনে করেন কতটা সাংঘর্ষিক? দেখেন, আপনাকে আমি 2003 সালের বক্তব্যে আসবো, আগে আপনি বলেন যে এইগুলো সত্যি কিনা। আমি তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কতটা সাংঘর্ষিক এই কারণে বলছি, পদ্মা নদীতে পানির প্রবাহ বাড়ানোর জন্য বাংলাদেশ পক্ষ থেকে আওয়ামী লীগ, বিএনপি সরকার নির্বিশেষে আমাদের একটা প্রস্তাব দিয়ে রাখা আছে। সেটা হচ্ছে নেপালে, যেটা আমি বললাম যে টোপোগ্রাফিক্যাল এবং জিওগ্রাফিক্যাল যে সুটেবিলিটি না হলে আপনি ড্যাম বানাতে পারেন না, বা রিজার্ভয়ার যেগুলো পানি ধরে রাখে বানাতে পারেন না। নেপালে 7টি এরকম ড্যাম বা রিজার্ভয়ার বানানোর প্রপোজাল দেওয়া আছে বাংলাদেশের পক্ষ থেকে, কারণ এটা রেইনি সিজনে পানি ধরে রাখবে এবং শুষ্ক মৌসুমে পানি ছাড়লে আমরা পদ্মা নদীতে পানি অগমেন্টেড হবে, পানি বর্ধন ঘটবে। এই জিনিসটি বরং ভারতের সহযোগিতার অভাবে আমরা এতদিন করতে পারিনি, এটি সত্যি কথাটি বলি। কারণ হচ্ছে ভারত সবসময় বায়োল্যাটারালিজমের মধ্যে থাকতো, তারা শুধু হয় বাংলাদেশের সাথে আলোচনা করবে, নয় নেপালের সাথে। কিন্তু নদী বিষয়ক আলোচনা কিন্তু শুধু বায়োল্যাটারালিজম হয় না, এখানে আমরা চেয়েছি বাংলাদেশ, ভারত এবং নেপাল সবাই মিলে আলোচনা করে, এবং আমরা চাচ্ছি এই ড্যামগুলি হোক। এবং এখন কিন্তু আবার এই সরকারের ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভের মধ্য দিয়ে আমরা এখন যেটা জানি, ওই 7টি ড্যামের একটি এখন হতে যাচ্ছে, যার নাম সপ্তকোশী, নামটা বলে রাখলাম। এবং ভারত কিন্তু তার বায়োল্যাটারালিজম থেকে বের হয়ে এখন মাল্টিল্যাটারাল এই যে এনগেজমেন্টে আসছে, এখন হচ্ছে। তো এখন এই যে কোঅপারেশনের মধ্যে দিয়ে আমরা কিভাবে কালেকটিভ ইন্টারেস্টটাকে আরো মানে এনহ্যান্স করতে পারি। এখন দেখুন যে আমরা 7টি রিজার্ভার ড্যাম বানানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং চাচ্ছি, সেই ড্যামগুলোর উচ্চতা হচ্ছে 300 মিটারের উপরে, আর টিপাইমুখ ড্যামের উচ্চতা হচ্ছে 152 মিটার। কাজে 152 মিটার ড্যাম যদি এত কিছু ক্ষতি করে ফেলে, তাহলে এই 7টি 300 মিটারের উপরে ড্যাম যেটি প্রস্তাব আমরা দিচ্ছি আমাদের জন্য, সেই ড্যামগুলি যদি হয় তাহলে বাংলাদেশ তো থাকবেই না। কতটা সাংঘর্ষিক সায়েন্টিফিক্যালি, আপনি আমার কথাটা বুঝতে পারছেন? সেই জায়গা থেকে আরেকটি জিনিস আমি বলতে চাই আপনাকে, এই যে আপনার এখানে লেখা আছে যে আমাদের অর্থনীতিতে যৌথ জরিপে জড়িয়ে খালেদার চিঠি মনমোহনকে, আজকে উনি বলেছেন যৌথ জরিপ করার কথা। আপনাকে আমি বলে রাখি 2006 পর্যন্ত এই যে টিপাইমুখ ড্যামের প্রজেক্টের যে ব্যাড এলিমেন্ট, ফুলের তলে যে ব্যারাজ, যেটি বিএনপি কিছুই করেনি, এটি কিন্তু এখন নেই। এই সরকারের আমলে এটিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি বলছে জরিপে পার্টিসিপেট করতে চায়। এই গভর্নমেন্ট, আপনি 2-3 দিনের মধ্যে প্রেস নোট দেখবেন, ভারত সরকারকে বলেছে
যে জরিপে না, তারা স্টাডিতে পার্টিসিপেট করতে চায়, এবং জরিপ হচ্ছে স্টাডির অংশ, কারণ জরিপের পর অ্যানালিসিস থাকে আর অনেক কিছু থাকে। বাংলাদেশ শুধু জরিপে পার্টিসিপেট করবে না, স্টাডিতে পার্টিসিপেট করবে ভারতের সাথে। এবং অনেকে বলবে যে এটা তো উদ্বোধন করে ফেলেছে, কি করে হবে? এখানে আমি বিভ্রান্তি দূর করার জন্য বলে রাখি, যেটি হচ্ছে একটা কনসোর্শিয়াম ফর্ম করেছে। এই কনস্ট্রাকশন কিন্তু কালকে থেকে শুরু হবে না, অনেক দেরি আছে, এখন অনেক দীর্ঘ স্টাডি হবে, তারপরে এই কনস্ট্রাকশনে যাবে। এখন এই স্টাডির মধ্যে বাংলাদেশ ঢুকবে, এই গভর্নমেন্ট এখন সেটাই পুশ করছে। জরিপে আমরা সন্তুষ্ট নই, আমরা স্টাডিতে পার্টিসিপেট করব। আরেকটি বিষয় একটু বলতে চাই, আজকে অনেক তথ্য আছে আসলে বলা দরকার। আপনারা ফ্যাপের কথা শুনেছেন, ফ্লাড অ্যাকশন প্ল্যান, যেটা বিএনপির আমলে হয়েছিল। আমরা ফ্ল্যাটের কথা শুনবো, তার আগে আমাদের একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আমরা 2003 সালে বিরোধী দলের কি স্ট্যান্ড ছিল এই বিষয়ে, সেই বিষয়ে আলোচনা করব, পাশাপাশি আপনার এই ফ্ল্যাটের কথা আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে, যিনি প্রধান সম্পাদক newsfirstbd.com এর। তো আপনি বলছিলেন যে বিষয়টি নিয়ে, যে আমরা যে জায়গাটিতে ছিলাম সেই বিষয়টি আপনি মানে আপনাকে বাধ্য হয়ে থামাতে হয়েছিল বিরতির পর। আমি যেটি বলছিলাম যে ফ্লাড অ্যাকশন প্ল্যান যে রিপোর্টটি, ফ্যাপের যে রিপোর্টটি, সেটি তো আমি দর্শকদেরকে অনুরোধ করবো একটু খুঁজে পেতে। এবং ফ্লাড অ্যাকশন প্ল্যানের বিষয়টি আমি বলি, এটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করেছিল এবং বিএনপি সরকারের আমলে এই প্রজেক্টটি টেক আপ করা হয়েছিল, এবং ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করেছিল, টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু এর প্রত্যেকটি পেনি কিন্তু আমরা বাংলাদেশ গভর্নমেন্ট ফেরত দিচ্ছে, এই জনগণের টাকা যেগুলো ফেরত গেছে, এবং সেই টাকাতে করা, এই শত কোটি টাকা খরচ করে করা এই রিপোর্টটি, যেখানে টিপাইমুখ শীর্ষক একটি চ্যাপ্টার আছে, সেখানে কি বলা হয়েছে এটা আমি না হয় আজকে নাই বললাম, আমার দর্শকদেরকে বলবো যে এটি তো একটি স্টাডির রিপোর্ট, সেখানে একটু পড়ে দেখতে বিষয়টি কি, ওখানে কোথায় ক্ষতিকারক দিকগুলি আছে বলা হয়েছে আর কোনগুলো ক্ষতিকারক না বলা হয়েছে, এবং ক্ষতিকারক দিক যে কোনগুলি আছে বলা আছে বা আমরা যেগুলো জানি, এবং সেখানে গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভলি স্ট্যান্ড নিচ্ছে কিনা, কাজ করছে কিনা সেই জায়গাটি দেখার জন্য। এইটি একটা। আরেকটি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে জনাব রাজ্জাক সাহেবের নেতৃত্বে যে একটি টিম গেল, এবং সবাই আমরা বললাম টিপাইমুখ ওখানে তারা করে আসলো না, ঘুরে আসলো না, ওখানে স্পটে তো কিছুই নাই, ওখানে যে দেখে সে কি করবে? তাদের আসল কাজটা তো পলিসি মেকারদের সাথে, সেখানে তো তারা যেটা করার, নেগোশিয়েট করা যেটা করেছে এবং ফিরে আসছে। এবং আমাদের অনেককে বলতে শুনি আমার খুব হাস্যকর লাগে যে এটি নাকি আমরা কোথাও দেখলাম না, অথচ আপনাকে আমি দিন তারিখ ক্ষণ বলে দিই, 2009 সালের 7 অক্টোবর মাননীয় স্পিকার বলে তাদের এই রিপোর্টটি তারা সংসদে পেশ করেছে, ইটস ডকুমেন্টেড, যাদের জানার তারা জানতে পারবেন জানলে। কাজে আমি জানি না বলে জিনিসটা এক্সিস্ট করে না, জাস্ট একটা মানে পলিটিক্যাল প্রচারণার মতো। এখানে আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা আলোচনার এক পর্যায়ে আমি বলেছিলাম যে 2011 সালে টিপাইমুখ নিয়ে বিএনপির কি স্ট্যান্ড সেটা আমরা বলেছি এবং আপনি আপনার মতো করে আলোচনা করেছেন। আমি যদি একটু পেছন ফিরে যাই, যে 2003 সালে বিএনপির কি স্ট্যান্ড ছিল টিপাইমুখ নিয়ে, আমি যদি একটু মনে করিয়ে দিই আপনাকে, আজকের যিনি বিরোধী দলের নেত্রী তিনি তখন প্রধানমন্ত্রী, এবং 19 সেপ্টেম্বর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে আজকের দিনের বিরোধী দলের নেত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে টিপাইমুখ বাদ হলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে না, তিনি বলেছিলেন। সেটা জনকণ্ঠে সেই দিনের পরের দিন সংবাদ এসেছিল। পাশাপাশি উপকৃত হবে দুই দেশের জনগণ, তিনি বলেছেন। এবং এই যে ক্ষমতায় থাকলে একরকম বলা, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদেও তিনি বলেছেন যে ক্ষমতায় থাকলে একরকম বলা এবং ক্ষমতা থেকে বাইরে থাকলে আরেক ধরনের কথা, এটি কোন ধরনের টিপাই নিয়ে রাজনীতি? না, এটি তো যে উনি যে কথাটি তখন বলেছিলেন তার সাথে আমি একমত না, কারণ ওই সময় টিপাইমুখ প্রজেক্টের অন্তর্গত ছিল ফুলের তলের ব্যারেজ, সেটি অবশ্যই আমাদের জন্য, আমাদের স্বার্থের জন্য হানিকর ছিল। কাজে তার ওই সময়কার যে স্ট্যান্ড তার সাথে আমি একমত নই, কারণ এই টিপাইমুখ ফুলের তলে ব্যারাজ সহ যে টিপাইমুখ, সেটি বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ মানতে পারে না, এটি আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। কাজে পরবর্তীতে দেখা গেছে ওনারা তখন এগুলোকে নিয়ে কোনো মাথা ঘামাননি, জয়েন্ট রিভার কমিশনের মিটিং করেননি, কিছু রুটিন চিঠি চালাচালি করে ছেড়ে দিয়েছেন, প্রোঅ্যাক্টিভ এনগেজমেন্ট, ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট কিছুই করেননি। আজকে রাজনীতিটা ঠিকই করছেন এবং মানুষকে আরো বিভ্রান্ত করছেন আনফরচুনেটলি। এখানে আমি আরেকটি জিনিস বলি, এটি তো গেল পলিটিক্যাল সাইড, এখানে আমাদের পরিবেশবাদী যারা আছেন, যাদের মধ্যে অনেক এক্সপার্ট আছেন, তাদের অনেকের কথা আমি একটু বলতে চাই, বিভিন্ন জায়গায় শুনেছি। অনেকে বলেন এইভাবে যে ড্যামটি হলে যে পানিগুলি আসবে আমাদের এখানে, অনেক সেডিমেন্ট আটকে যাবে, যেগুলো পলি আটকে গেলে যেটি হবে, এটি ওনারা বলেন ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং এর কনটেক্সটে এই ড্যাম হচ্ছে এটার বিপক্ষে দাঁড়ায়। কিন্তু বিষয়টি কিন্তু উল্টো। এই যে আপনি যখন বিদ্যুৎ প্রডিউস করছেন, আপনি বন্যার প্রকোপ কমানোর জন্য ড্যাম বানাচ্ছেন, কিন্তু পানিটা যখন ছাড়ছেন তখন আপনি টারবাইন ঘুরে বিদ্যুৎ প্রডিউস করতে পারছেন, এক ঢিলে দুই পাখি মারার মতো।
এখন এই বিদ্যুৎটা যে প্রডিউস করছেন এটা কিন্তু পানি থেকে বিদ্যুৎ প্রডিউসড, কয়লা বা গ্যাস থেকে না। এটি কিন্তু ওই কার্বন নিঃসরণ কমাচ্ছে, এটি বরং এনভায়রনমেন্টালি রাদার ফ্রেন্ডলি এই বিদ্যুৎ প্রডিউস করার বিষয়টি। আর সেডিমেন্ট নিয়ে ওনারা যেটি বলেন যে সেডিমেন্ট আটকে যাবে, এখানে আমি বলি যে যেখান থেকে পানিটি বের হবে কিছুদিন পর্যন্ত কিছু সেডিমেন্টের মধ্যে ভাগ আছে, আমি খুব দর্শকদের জন্য লেম্যানের মতন ভাষায় বলি, কিছু হালকা সেডিমেন্ট আছে যেটা পানিতে ভাসে, সেই সেডিমেন্টে আটকাবে না, সেটি চলে আসবে। ভারী সেডিমেন্টগুলি কিছুদিনের জন্য আটকাবে, কিন্তু যে জায়গা থেকে পানিটি বের হচ্ছে নিঃসরিত হচ্ছে সেই জায়গা পর্যন্ত সেডিমেন্ট এসে যখন জমে যাবে, জমে যাবে এবং জমে যাওয়ার পরে কিন্তু ভারী সেডিমেন্টও চলে আসবে। এবং আরেকটি জিনিস বলি যে টিপামুখ ড্যাম তো বাংলাদেশের যে বর্ডার সেখান থেকে 210 কিলোমিটার দূরে, কাজে তার পেছন থেকে কিছু সেডিমেন্ট যদি আটকেও যায়, পানিটা যখন ফ্লো শুরু করবে টিপামুখ ড্যামের পর থেকে বাংলাদেশ বর্ডার যে 210 কিলোমিটার নদীর, বারাক নদী যেটা ভারতের অন্তর্গত নদীর যে চরিত্র, তাতে সে কিন্তু সেই এলাকায় সেডিমেন্ট আবার কালেক্ট করে নেবে, নিয়ে কিন্তু বাংলাদেশ সুরমা কুশিয়ারায় ঢুকবে। কাজে ইরোশনটা হবে ভারতের এন্ডে, আমাদের এন্ডে কিন্তু সেই ইরোশনটাও ওই পর্যায়ে হবে না, কারণ সেডিমেন্ট সে কালেক্ট করছে। আরেকটি বিষয় বলে রাখি, এই সেডিমেন্ট খুব বেশি আসা যে খুব ভালো তাও কিন্তু না, নদীর নাব্যতা কিন্তু সেডিমেন্ট এসেই কমায়। আমরা তো যে ভেজ করি এই করি, কাজে সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে স্পেসিফিক স্টাডি করে দেখতে হবে আমাদের ক্ষতি কিনা। আমাদের পরিবেশবাদীদের উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, তাদেরকে যেটা আমি বলতে চাই যে তারাও কিন্তু খুব থিওরিটিক্যালি মানে খুবই সুইপিং কিছু কমেন্ট করেন, এটা করলে ওটা হবে, সেটা করলে এটা হবে, কিন্তু স্পেসিফিক্যালি এই পার্টিকুলার ইয়েতে ওই স্টাডিটা তাদেরও নাই। তো সেখানে আমি যেটা বলতে চাই যে আসলে বাংলাদেশের ক্ষতি হবে না লাভ হবে সেই জায়গাটা আমাদের দেখা দরকার, এবং আননেসেসারি পলিটিক্যাল ইস্যু ক্রিয়েট করতে না দেওয়াটাই ভালো, কারণ কিছু মানুষ এখান থেকে একটা অ্যাডভান্টেজ নিয়ে যাবে এবং দেশে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের মনে হচ্ছে যে সামনে আরো যে বিষয়গুলো আছে, যে দিনগুলো আছে, সেখানে তারা এই বিষয়টি নিয়ে না বুঝেই রাজনীতির মাঠ আরো গরম করার একটা চেষ্টা থাকবে। সেক্ষেত্রে গণমাধ্যমের এখানে যথেষ্ট ভূমিকা রয়েছে, যে প্রকৃত ফ্যাক্টস এন্ড ফিগারটি গণমাধ্যমে তুলে এনে সচেতন করে বিষয়টিকে আরো বেশি যুক্তি নির্ভর করে এবং যুক্তি নির্ভর আন্দোলন করে তোলার একটি বিষয় হয়তো সামনে চলে আসে। আপনাকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করছি যে এই বিষয় নিয়ে আমরা আরো একদিন আপনার সঙ্গে কথা বলবো এবং আরো বেশ কিছু তথ্য উপাত্ত জনগণের সামনে আমরা তুলে ধরতে পারবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী,